দার্জিলিং নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়, মেঘ, কুয়াশা আর দূরে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আজকের দার্জিলিংয়ের গল্পটা একটু অন্যরকম। জানেন, এই পাহাড়ের বুকে লুকিয়ে আছে এক অন্য দার্জিলিং, যেখানে পাহাড়ের বাতাসে মিশে আছে প্রার্থনার সুর, ঘণ্টাধ্বনি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব অনুভূতি। এই পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি কখনো পৌঁছে যাবেন জাপানি স্টাইলের মন্দিরে, কখনো বা শান্তির বার্তা নিয়ে দাঁড়িয়ে থাকা পিস প্যাগোডায়, আবার কখনো শত বছরের পুরনো বৌদ্ধ মঠের নীরবতা অনুভব করতে পারেন এখানে। যে দার্জিলিং হয়তো ট্যুরিস্ট ম্যাপে দেখা যায়, কিন্তু অনুভব করতে হবে আপনাকে সেখানে গিয়ে হৃদয় দিয়ে। তো চলুন আজকের গল্পটা শুরু করি পাহাড়ের এই শান্ত, সুন্দর আর আধ্যাত্মিক দার্জিলিংকে নিয়ে। ঘুরে দেখি দার্জিলিংয়ের এক অন্য রূপ। দার্জিলিংয়ে এসে আপনি চেপে বসবেন খেলনা ট্রেনে। হ্যাঁ, যেটা ভাবছেন একদম সেটাই। আমি কথা বলছি দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ, যাকে ভালোবেসে মানুষ আজও টয় ট্রেন বলে ডাকে, যে আপনাকে নিয়ে যাবে ভারতের অন্যতম উচ্চতম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটা, ঘুম স্টেশনে। চারপাশে কুয়াশায় ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর দূর থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেলের শব্দ। এই স্টেশনের পাশেই পেয়ে গেছিলাম দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো মনেস্ট্রি, ৮,০০০ ফিট ওপরে বানানো সবচেয়ে পুরনো তিব্বতী বুদ্ধিস্ট মঠ, যাকে ইস্টার্ন হিমালয়ের সবচেয়ে পাওয়ারফুল জায়গা বলেও মনে করা হয়। একদম ঠিক, আমি বলছি ঘুম মনেস্ট্রির কথা, যার আসল নাম ডাঙ্গান সামটেন চোলিং মনেস্ট্রি, যেটা বানানো হয়েছিল ১৮৫০ সালে। বিখ্যাত মঙ্গোলিয়ান মঙ্ক সেরাপ গাৎসো এটি প্রতিষ্ঠা করেন। মানে ভাবতে পারছেন, এই মঠের ইতিহাস প্রায় ১৭৫ বছরের পুরনো। মঠের ভেতরে রয়েছে প্রায় ১৫ ফুট উচ্চতার মৈত্রী বুদ্ধর মূর্তি, যাকে ফিউচার বুদ্ধ বলেও মনে করা হয়, মানে ভবিষ্যতে যিনি বুদ্ধত্ব লাভ করবেন বলে ধরা হয় বৌদ্ধ বিশ্বাসে। একদম তিব্বতী স্টাইলে বানানো, আর খুব কম লোক কিন্তু এটা জানে যে মাটি দিয়ে এটি বানানো হয়েছিল সেটা আনা হয়েছিল সুদূর তিব্বত থেকে। ভেতরের এই বিশাল বুদ্ধ মূর্তির সামনে দাঁড়ালে এক অদ্ভুত নিরাপত্তা আপনাকে ঘিরে ধরবে, এই ব্যাপারে আমি নিশ্চিত। এবারে যাই দার্জিলিংয়ের সবচেয়ে বড় মনাস্ট্রিতে। শহরের মাঝে পাহাড়ের ঢালে চোখে পড়বে ড্রুক সাংনিয়াক চোলিং মনাস্ট্রি, যেটা বানানো হয়েছিল ১৯৭১ সালে। ঢোকার গেটেই চোখে পড়ল ভিজিটিং টাইম, আর সোমবার কিন্তু এই মনাস্ট্রি বন্ধ থাকে। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আসার আগে। চোলিং মনাস্ট্রির এই চোলিং শব্দটার মানে হলো টিচিং। আজও এখানে সন্ন্যাসীদের জীবন, প্রার্থনা, অধ্যয়ন আর বৌদ্ধ দর্শনের চর্চা চলে, আর তাই জন্য এখানে অনেক ছোট ছোট হাসি মুখ দেখতে পাবেন যারা এখানে থেকে বৌদ্ধ দর্শন চর্চা করে। ২০০রও বেশি মঙ্ক এখনও এখানে থাকেন, আর সকালবেলা যদি আপনি এখানে আসেন তো শুনতে পাবেন শুধু প্রার্থনা আর মন্ত্র, যার শব্দে ঘুম ভাঙে এই পাহাড়ের। লোকাল ভাষায় একে ডালি মনাস্ট্রিও বলা হয়। আর ঢোকার গেটেই দেখতে পাবেন সিংহ আর ড্রাগন, যেটা বৌদ্ধ ধর্মে মানা হয় রক্ষা করছে বৌদ্ধ ধর্ম আর তার দর্শনকে। মঠের ভেতরে দেখতে পাবেন সুন্দর থাঙ্গা পেন্টিংস, মিউরালস আর বজ্রনারায়ণ বুদ্ধ মূর্তি, কিন্তু ভেতরে তো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির পারমিশন নেই, তাই আপনাকে নিজে আসতে হবে এখানে শান্তি আর মেডিটেটিভ ভাইবসকে উপলব্ধি করতে। এটা এমন একটা জায়গা যেখানে পাহাড়, প্রার্থনা আর শান্তি তিনটে একসঙ্গে মিশে যায়। কিছুটা সময় নীরবে কাটিয়ে দেখতে পারেন। ধর্মীয় দার্জিলিংয়ের কথা বলছি, তো একে কি করে ভুলি। দার্জিলিংয়ের পাহাড়ের ওপর এমন এক মন্দির যা ধর্মের ওপরে উঠে শুধু শান্তির কথা বলে। হ্যাঁ, এটাই হলো পিস প্যাগোডা। এই পিস প্যাগোডা জাপানের এক বুদ্ধিস্ট সন্ন্যাসী নিতিদাৎসু ফুজি পুরো পৃথিবীতে শান্তিবার্তা ছড়ানোর জন্য বানিয়েছিলেন। ২০ বছর লেগে গিয়েছিল এটা তৈরি হতে, এবং ফাইনালি এটা তৈরি হয় ১৯৯২ সালে। পুরো পৃথিবীতে যে ৮০টা পিস প্যাগোডা আছে তার মধ্যে এটা হলো একটা, যেটা বানানো হয়েছিল ভারত, নেপাল, জাপান, আমেরিকা, ইউরোপ এবং আরও অনেক জায়গায়।
কিন্তু কেন বানানো হয়েছিল জানেন? চলুন এই গল্পটা শুনতে শুনতে ঘুরে দেখি এই প্যাগোডা। এটা শুরু করেছিলেন, আগেই বলেছি, জাপানিজ মং নিতিদাৎসু ফুজি, যিনি কিন্তু আমাদের মহাত্মা গান্ধীর দ্বারা খুবই অনুপ্রাণিত ছিলেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের পর, স্পেশালি হিরোশিমা নাগাসাকিতে ধ্বংসাত্মক অ্যাটমিক বোম্বিংয়ের পরে উনি পুরো পৃথিবীতে শান্তিস্তূপা বানানোর পরিকল্পনা করেন, যাতে ভবিষ্যতে আর যুদ্ধ না হয় এবং শান্তির বার্তা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই সাদা রঙও কিন্তু সেই কারণটাই মনে করিয়ে দেয় যে যুদ্ধ বিনাশের কারণ আর আমাদের শান্তির খোঁজ করা উচিত। স্ট্রাকচারের দিকে যদি তাকান তো দেখবেন সব স্তূপা সাদা রঙেরই হয়, আর এমন একটা উঁচু জায়গায় বানানো হয় যাতে শহরের বহু দূর থেকে এটা দেখা যায়। এই স্তূপাতে ভগবান বুদ্ধের জীবনের 4টি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে, যেমন জন্ম, জ্ঞানপ্রাপ্তি, উপদেশ এবং মহাপরিনির্বাণ। আর এই যে গোল্ডেন রঙের মূর্তিগুলো দেখছেন, এগুলো সুদূর জাপান থেকে নিয়ে আসা হয়েছিল। সত্যি একটা মাস্ট ভিজিট প্লেস দার্জিলিংয়ের, যেখানে পাহাড়ের সৌন্দর্য আর শান্ত পরিবেশের সাথে একটু বসে থাকার জন্য হাতে সময় নিয়ে আসবেন, নিজের সাথে একটু সময় কাটানোর জন্য। আর এই পিস প্যাগোডারই একদম পাশে রয়েছে জাপানিজ মন্দির। হ্যাঁ, অবশ্যই একটু দাঁড়াবেন, কারণ এটা ক্রস করেই আপনাকে যেতে হবে পিস প্যাগোডাতে, যেখানে মন্ত্র, প্রার্থনা আর ড্রামের শব্দ পাহাড়ে ছড়িয়ে পড়ে। দার্জিলিংয়ে আসলে এই জায়গাগুলোর জন্য হাতে একটু সময় রাখবেন প্লিজ। যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, মনকে শান্ত করার জন্য এবং কোলাহল থেকে দূরে ভিড় কম পেতে এই জায়গায় একটু সকালে তাড়াতাড়ি চলে আসবেন আর হারিয়ে যান পাহাড়ের মধ্যে প্রার্থনার মন্ত্রের সাথে। আর কি, আজকের গল্পটা এখান অবধিই থাক। দেখা হচ্ছে নতুন কোনো শান্ত জায়গায় নতুন গল্পের সাথে। আর আমার গল্পগুলোর সাথে একসাথে চেনা বা অচেনা জায়গায় ঘুরে দেখতে সাবস্ক্রাইব বাটন অবশ্যই প্রেস করে রাখুন। ততক্ষণের জন্য বাই বাই।